শুভেচ্ছা প্রিয় দর্শক, শুভ দুপুর। আজকে একটি বিশেষ আয়োজন থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আজকের দিনটি একজন বিশেষ মানুষকে স্মরণ করার, তাঁর স্মরণে বিশেষ মানুষদেরকে বিশেষ স্বীকৃতি দেওয়ার। প্রিয় দর্শক, ফজলুল হক এমন একজন মানুষ যিনি স্বপ্ন দেখেছিলেন অনেক আগে, এবং তার স্বপ্নের হাত ধরে, তার স্বপ্নের তৈরি করা পথ দিয়ে অনেক অনেক মানুষ হেঁটেছে আমরা। তিনি এমন সময় সিনেমা বিষয়ে পত্রিকা প্রকাশের কথা ভেবেছিলেন এবং প্রকাশ করেছিলেন যখন এদেশে ঠিক করে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়নি। তিনি এমন সময় শিশু চলচ্চিত্রের কথা ভেবেছিলেন এবং তৈরি করেছিলেন যখন আসলে এদেশের চলচ্চিত্রের কথাই তেমন করে আমরা ভাবতে শিখিনি, চলচ্চিত্র দেখতে শুরু করিনি। ফজলুল হক স্মৃতি পুরস্কার 2025 আজ 22তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে, এবং 2004 সাল থেকে আপনারা জানেন যে প্রতি বছর চলচ্চিত্র পরিচালনা এবং চলচ্চিত্র সাংবাদিকতায় ফজলুল হক স্মৃতি কমিটির আয়োজনে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়, যেটি প্রবর্তন করেছিলেন কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। প্রিয় দর্শক, আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমরা আজকেও চলচ্চিত্র পরিচালনায় এবং চলচ্চিত্র সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য দুজন মানুষকে সম্মানিত করতে যাচ্ছি। অনুষ্ঠানের ধারাবাহিকতায় নিশ্চয় আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, এবং সেই দুটো মানুষের নামও ক্রমশ প্রকাশ্য। যারা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট মানুষেরা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যারা টেলিভিশনের পর্দায় রয়েছেন, আমরা বিশ্বাস করছি যে আপনারাও আজকে আমাদের এই আয়োজনের অংশ। সাথে সাথে আমন্ত্রণ জানাচ্ছি যারা মূল টেবিলে উপস্থিত রয়েছেন। একেবারে ডান দিকে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং গবেষক মতিন রহমান, স্বাগত জানাচ্ছি তাকে। টেবিলে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ফজলুর রহমানের জ্যেষ্ঠ জামাতা জনাব মুকিত মজুমদার বাবু, বীর মুক্তিযোদ্ধা। আমাদের সাথে একেবারে মাঝখানে রয়েছেন ফজলুর রহমানের আদরের জ্যেষ্ঠ কন্যা এবং ফজলুল হকের আদরের জ্যেষ্ঠ কন্যা এবং বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। তার পাশে রয়েছেন নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় মানুষ আফজাল হোসেন, এবং আমাদের সাথে রয়েছেন শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মানিত মহাপরিচালক কবির রাজাউদ্দিন স্টালিন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই মাইক্রোফোনে জনাব আব্দুর রহমান। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক আমাদের চলচ্চিত্র অঙ্গন, বিনোদন অঙ্গনে। তাকে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার জন্য। শুভ দুপুর। আজকের যে অনুষ্ঠানটি, এটি 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কারের দিন। ফজলুল হক সাহেব মারা গিয়েছেন আজ থেকে 35 বছর আগে, অর্থাৎ আমাদের চোখের আড়াল হয়েছেন, কিন্তু তার কীর্তিগুলো রয়েই গেছে, এবং যতদিন আশা করি এদেশের চলচ্চিত্র অঙ্গন থাকবে, চলচ্চিত্র সাংবাদিকতা থাকবে, ততদিন ফজলুল হক সমুজ্জ্বল থাকবেন। আমার যে যাত্রাপথে আমি হাঁটছি, সেটি সূচনা করেছিলেন ফজলুল হক। চলচ্চিত্র সাংবাদিক হিসেবে আমার যাত্রার বয়সও 45 বছর, তারও বহু আগে তিনি শুরু করেছিলেন। আমি এইভাবে বলতে পারি, ফজলুল হক সাহেবের চলচ্চিত্র সাংবাদিকতার যে পথ, যে সময়, যে জার্নি, সেটি এখন 75 বছর। 50 থেকে 2025, 75 বছর আগে সুদূর বগুড়া থেকে এই মানুষটি যে যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা এখন অনেকের কাছেই স্বপ্নের একটি জায়গা। প্রতি বছর দুজন মানুষ ফজলুল হক স্মৃতি পুরস্কার অর্জন করছেন। নানা দিক থেকে বিচার বিবেচনা করে এই পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়, এবং এটি
একমাত্র পুরস্কার এখন পর্যন্ত যেটি খুবই বর্ণাঢ্য এবং যেটি সুবিবেচনা প্রসূত। পরিচালকদের পুরস্কারের অনেক প্ল্যাটফর্ম আছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের, কিন্তু নেপথ্যে যেসব সাংবাদিক এই পরিচালকদের অথবা এই সিনেমা অঙ্গনকে তুলে আনেন, তাদের জন্যে নিয়মিত কোনো পুরস্কার নেই, অর্থাৎ তাদের অবদানের স্বীকৃতি নেই। এটি একমাত্র প্ল্যাটফর্ম ফজলুল হক স্মৃতি কমিটির, যারা বিগত ২১ বছর ধরে নিয়মিতভাবে চলচ্চিত্র সাংবাদিকদের হাতে তুলে দিচ্ছেন এই পুরস্কারটি। যারা অতীতে পেয়েছেন তাদের যেমন অভিনন্দিত করছি, আজকে যারা পুরস্কার পাবেন তাদেরও আগাম অভিনন্দন। বরাবরই এই দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই, কারণ এই দিনটি এলে অন্তত একটি দিনে আমরা এই মানুষটির সার্বিক বিষয়গুলো আলোচনা করার এবং অনুধাবন অথবা উপলব্ধি করার সুযোগ পাই আদ্যপান্ত। গতকাল রাতে প্রায় 10টা সাড়ে 10টার দিকে বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পের প্রায় বিস্মৃত হওয়ার মতো যে নামটি, কিন্তু বিস্মৃত হওয়া উচিত নয়, যিনি গোড়াপত্তন করেছিলেন এদেশে চলচ্চিত্র শিল্পে অভিনয় করে, সেই চিত্রা সিনহা, প্রখ্যাত পরিচালক কাজী জহিরের স্ত্রী, তার সাথে কথা হয়েছিল গত রাতে। তিনিও খুব জোর গলায় দাবি করেছেন এবং উদ্বেলিত হয়েছেন যে তার এই চলচ্চিত্র জগতে সংযোগের পেছনে ফজলুল হক সাহেবের অবদান অনেকখানি। তিনি এক সময় এতেশাম সাহেবের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং পরবর্তী 5টি বছর চিত্রা সিনহা বাংলাদেশের চলচ্চিত্রে শুরুর দিকে একচ্ছত্রভাবে অভিনয় করে গিয়েছেন। গত মাসে কথা হয়েছিল আরেক কিংবদন্তি নায়িকা অভিনেত্রী শবনমের সঙ্গে। তিনিও বলেছেন যে একটা স্টিল আমরা এখানে দেখেছি, যে একটি ছবির সিঁড়ির মধ্যে নাচের একটা দৃশ্য, সেখানে অভিনয় করেছিলেন শবনম। তারও উচ্ছ্বাস সাগরের বাবা ফজলুল হক সাহেব তাকে বড় পর্দায় সুযোগ করে দিয়েছিলেন। কীর্তিমান এই মানুষটি কার জন্যে না কি করেছেন, আমরা এই খুবই সমৃদ্ধ প্রামাণ্যচিত্রটিতে আমরা দেখেছি। তার প্রতি আমাদের গভীরতম শ্রদ্ধা, ভালোবাসা। বরাবরই এই অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম, বিখ্যাত শিশু সাহিত্যিক। এই মুহূর্তে তিনি আমাদের কাছে নিয়ে আছেন একটি হাসপাতালের বিছানায়, অত্যন্ত অসুস্থ। তারপরেও তার ভালোবাসা, উদ্বেলিত ভালোবাসা এই অনুষ্ঠানটির প্রতি, সেটার কোনো রকম কমতি নেই। আমিরুল গত রাতেই অসুস্থতা সত্ত্বেও তার হৃদয়ের টানে একটি ভিডিও বার্তা দিয়েছেন আমাদেরকে এই অনুষ্ঠানটির জন্যে। আমরা সেই ভিডিও বার্তাটি দেখব এবং আমিরুলের আশু রোগ কামনাও করছি একই সঙ্গে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আব্দুর রহমান আপনাকে। যে কথাটি আপনি বলছিলেন, আমাদের সকলের প্রিয় শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম, ফজলুল হক স্মৃতি কমিটির সম্মানিত আহ্বায়ক, তার একটি ভিডিও বার্তা রয়েছে আমাদের মাঝে, আমরা এখন দেখতে চাই সেটি। 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কারের প্রদানের উদ্দেশ্যে আমরা ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষ থেকে এই আয়োজনে সকলে একসাথে হয়েছি। এক বিস্ময়কর চরিত্রের নাম ফজলুল হক।
এক অগ্রগামী স্বপ্ন সারথি, অগ্রগামী সৈনিকের নাম ফজলুল হক। যখন এদেশে চলচ্চিত্র শুরু হয়নি তখন তিনি চলচ্চিত্রের পত্রিকা সিনেমা বের করে স্বপ্ন দেখেছেন এদেশে ফিল্ম শুরু হবে। তিনি ছোটদের জন্য প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি প্রথমেই জাতিকে রেস্টুরেন্টের মাধ্যমে পিঠা খাইয়েছেন, খাবার দাবার পিঠাঘর তার বিখ্যাত প্রতিষ্ঠান। তিনি সোনার বাংলা ঘড়ির প্রচলন করেছিলেন 69-এর গণ অভ্যুত্থানের সময়, যে ঘড়ির ডায়ালে বাংলা লেখা ছিল। এই অদ্ভুত ব্যক্তি, যিনি ম্যাজিক্যাল চরিত্র, 1971-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে কথিকা লেখেন, সংবাদ পাঠ করেন, অসংখ্য নাটিকা রচনা করেছিলেন। সেসব সংগ্রহশালায় এখনও আছে। সে যুগের পত্রপত্রিকা ঘাটলেও তার উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। ইনি এদেশে ফোক ফ্যান্টাসির প্রথম ছবি, যে বিখ্যাত ছবি রূপবান, সেটারও সূচনা করেছিলেন। স্বপ্ন দেখেছিলেন এ ধরনের ছবি এদেশে জনপ্রিয় হবে, পরবর্তী ইতিহাস তাই। অবাক হই দূর থেকে দেখে যে উনি আত্মপ্রচারে কখনো মগ্ন হননি, কর্মে মনোনিবেশ করেছিলেন। এই প্রথম আমি অসুস্থতার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম না। হাসপাতালের বেডে আমার দিন রাত কাটছে। সবার কাছে আমি দোয়া প্রার্থী। আর আজকের যারা অতিথি উপস্থিত আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় ধন্যবাদ জানাই দুই বিখ্যাত কৃতবিদ্য মানুষকে। একজন চলচ্চিত্র সাংবাদিকতায় পুরস্কার পাচ্ছেন আলিমুজ্জামান, অনেক প্রবীণ সাংবাদিক তিনি। আর রায়হান রাফি এখনকার বোম্বাস্টিক একজন চলচ্চিত্রকার। যেমন ইন্টেলেকচুয়াল তার সিনেমা, তেমনি বাণিজ্যিক তার সিনেমা, তেমনি নতুন ধারার তার সিনেমা, তেমনি বিস্ময়কর ম্যাজিক্যাল তার সিনেমা। রাফিকে অনেক ধন্যবাদ। আর রাফির আম্মাও এসেছেন এই অনুষ্ঠানে। এটাও অত্যন্ত আনন্দ সংবাদ যে আমরা মাকে বাবাকে যে সম্মান দিতে পারি না, রাফি সামান্য হলেও সে চেষ্টা করে। আমরাও সেটার সঙ্গে আছি। আম্মাকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আমিরুল ইসলামের সুস্বাস্থ্যের জন্য, তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করি নিশ্চয়ই। এবং আমিরুল ইসলাম আসলে কাজ সহজ করেছেন, এবং যে দুটো আকাঙ্ক্ষিত নাম আমরা বলেছিলাম পরে বলবো, সেই দুটো নাম বলে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, আবারও ঘোষণা করতে চাই, এবারে 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকতায় আলিমুজ্জামান। একটি জোরে করতালি আশা করছি। চলচ্চিত্র পরিচালনায় পাচ্ছেন রায়হান রাফি। জোরে করতালি আশা করছি। অনেক অনেক অভিনন্দন আমাদের দুজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে। এবারে আমি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক, আনন্দ আলোর সম্পাদক জনাব রেজানুর রহমান। একটু আগে যিনি কথা বলেছেন জনাব আব্দুর রহমান, তিনিও পেয়েছিলেন এই পুরস্কার। জনাব রেজানুর রহমানও পেয়েছেন এই পুরস্কার। একটু আগে আমাদের বন্ধু আমিরুল ইসলামের বক্তব্য শুনছিলাম এবং দেখছিলাম। অনেক কথাই মনে পড়ছে এবং অনেক আশঙ্কাও হচ্ছে। আমিরুল, আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার ভালো থাকাটা খুবই জরুরি। আমি আমার বক্তব্য খুব ছোট্ট করব। আমার কয়েকটি প্রস্তাবনা আছে সেটা জানিয়ে। ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রতি বছরেই আমরা অনেকগুলো মানুষ একসাথে হই এবং আজকে অনেক গুণীজন আছেন এই জায়গায়। ৬২তম আয়োজন, ৪৪ জন এখানে পুরস্কার পেয়েছেন, দেশের গুণী মানুষ। সিনেমার তো অবশ্যই এবং সাংবাদিকতার অবশ্যই। আজকে আমিরুল বলেছেন যথার্থ, এই পুরস্কারে এই প্রথম আমরা বোধ করি, আমার স্মৃতি বিভ্রাট হতে পারে হয়তোবা, একজন মাকে আমরা পেলাম। রায়হান রাফি তার মাকে সঙ্গে করে নিয়ে এসছেন এবং এই অনুষ্ঠানটি যে কতটা মহিমান্বিত হয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। মা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসছেন আজকে। আমি যে প্রস্তাবনার কথাটা বলছি সেটা বলেই শেষ করি।
আপনারা যখন ভিডিওটি দেখলেন সেখানে দেখবেন ফজল শাহাবুদ্দিন একটি কথা বলেছেন আপনাদের সামনে, যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তাদের কেউ মনে রাখে না। এখানে যারা বক্তব্য রেখেছেন তারা অনেকেই, অধিকাংশ অনেক মানুষ এখন বেশ কয়েকজন বেছে নেই তা না ফেরার দেশে, কিন্তু যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকেই জাতীয় পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার না, স্বাধীনতা পুরস্কার 21শে পদক পেয়েছেন। কিন্তু আমার তখন একটা জিনিস মনে হয়, আমার গুরুকে কি আমরা ভুলে গেলাম? আমরা গুরুর কথাই তো বললাম, ফজলুল হক আমাদের গুরু। এই মানুষটি কিন্তু জাতীয় এই সেই 21শে পদক, স্বাধীনতা পদক, আমাদের এইসব পদক কিন্তু পান নেই। কেন? আমি দাবি করছি, ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষ থেকে দাবি করছি, আমার এই পরম পূজনীয় গুরুকে জাতীয় পুরস্কার শুধু না, স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, এই ধরনের পুরস্কারগুলোতে যেন তাকে অন্তর্ভুক্ত করা হয়। আমার এইটুকুই বক্তব্য। সবাই ভালো থাকবেন। সিনেমা হারিয়ে যাচ্ছে। আমি একটু আগে মতিন রহমানের সাথে কথা বলছিলাম, যদি সিনেমাই না থাকে আমরা কি নিয়ে প্রতি বছর এভাবে আলাপ করব? সিনেমাকে বাঁচিয়ে রাখবার জন্যে, ফজলুল হককে বাঁচিয়ে রাখবার জন্যে সিনেমার উত্তরণ দরকার। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। অনেক ধন্যবাদ রেজানুর রহমান আপনাকে, এবং আপনি আমাদের সকলের মনের কথাটি যেন বলে গেলেন। আমি এবারে কিছু বলার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি ফজলুল হক ফিল্ম ইনস্টিটিউটের পক্ষ থেকে, যার অনেক পরিচয় আছে, তবে আজকে তিনি ফজলুল হক ফিল্ম ইনস্টিটিউটের পক্ষ থেকে বলবেন। অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সমাগত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমার খুব বেশি কিছু বলবার নেই। এই ইনস্টিটিউটটি একসময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে অর্থে খুব একটি কার্যকরী অবস্থায় এই মুহূর্তে নেই। তো আমরা আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি যে মানুষটিকে নিয়ে কথা বলতে, বা এই 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কার 2025 এই প্রদান অনুষ্ঠানে। তো এখানে যে মানুষটাকে নিয়ে আমরা স্মরণ করছি বা যাকে কেন্দ্র করে আমরা এই পুরস্কারের বিষয়টি নিয়ে কাজ করছি, তখন মনে হয় যে যার এত কর্মযজ্ঞের সাথে আমরা পরিচিত হলাম, তাহলে সেই মানুষটির কর্মের ধারাটাকে কিভাবে আসলে আমরা রাখতে পারি আমাদের সঙ্গে। একটু আগে রেজানুর ভাই বলছিলেন যে সিনেমা হচ্ছে না, না এই যে রায়হান রাফি তো নিশ্চয়ই বলবে যে হচ্ছে, কেন হচ্ছে না, আমরা তো আছি এখানে। তো তাহলে কিভাবে আসলে একজন ফজলুল হক যিনি অগ্রগামী ছিলেন, অগ্রগামী, অ্যাহেড অফ টাইম, তাই না? তো এই অ্যাহেড অফ টাইম যিনি ছিলেন, তার সাথে কিভাবে আসলে আজকের তরুণ বা এই অনুজ, আমাদেরও যারা অনুজ বা যে নতুন তরুণ যে আসলে এই স্বপ্নের পথে সদ্য পা রেখেছেন, তার সাথে কিভাবে আমরা আসলে একটা সম্পর্ক তৈরি করতে পারি, সেটা নিয়ে আসলে এখন আমরা ভাবছিলাম যে ফজলুল হক ইনস্টিটিউট যদি আসলে যেমন উদ্যোগী মানুষ ছিলেন ফজলুল হক, ঠিক তেমনভাবে যদি ফজলুল হক উদ্যোগ, ইনিশিয়েটিভ, এই এরকম একটি ইনিশিয়েটিভের একটি প্ল্যাটফর্মের বা একটা আমব্রেলার যদি আমরা তৈরি করতে পারি, যেখানে আসলে এই তরুণ যে স্বপ্নিক যারা সিনেমার এই ইন্ডাস্ট্রির সাথে নিজেদেরকে যুক্ত করতে চান, সকল বিষয়ে বিভিন্ন ধরনের কাজে তাদের কর্মের স্বাক্ষর রাখতে চান বা স্বপ্নের স্বাক্ষর রাখতে চান, কিভাবে আসলে তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এখানে আসলে একটা একটু 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 দেখেই পড়ছি যেন কোথাও ভুল না হয়, যে আমাদের তো সিনেমার যে তরুণদেরকে আগ্রহী করেছিলেন বিভিন্ন বিষয়ের ফজলুল হক, যার কথা আমরা বলছি বারবার, সেই 1950 সালের সিনেমা পত্রিকা থেকে শুরু করে বা তার আরও যে অনেক 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 উদ্যোগ, সেগুলো নিয়ে আমরা বলছি।
তো সেখানে উনি দুজন মানুষকে কিন্তু ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন, যাদের নাম দুটো বলছি। একজন হচ্ছেন নির্মাতা জহির রায়হান এবং সিনেমাটোগ্রাফার আফজাল চৌধুরী। তো এখানে আমার মনে হয় যে তখন উনি ছিলেন, কাজ করছিলেন এবং তার এই ইন্ডাস্ট্রির মানুষগুলোকে উনি অনুপ্রাণিত করেছিলেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে উনি উৎসাহ দিয়েছিলেন। তো তাহলে আজকে ফজলুল হক ইনিশিয়েটিভ হয়তোবা ভবিষ্যতের তরুণ যারা আসবেন তাদেরকে এই সূত্রে বা এখানে এই জায়গাটাতে যুক্ত করতে পারবে, তাদের কর্মে সেই উৎসাহ উদ্দীপনা বা অনুপ্রেরণা দিয়ে, এবং হয়তোবা অনেক ধরনের প্রয়োজনীয় যে সাপোর্টগুলো লাগে তরুণ সিনেমা প্রেমী বা এই স্বপ্নবান মানুষদের জন্য, যে বিভিন্ন বিষয়ে তারা যেন তাদের উৎকর্ষে পৌঁছাতে পারেন, সেই ধরনের ওয়ার্কশপ, সেমিনার এগুলোর মাধ্যমে। তো এরকমই কিছু পরিকল্পনার কথা আমরা ভাবছি। তো আজকে এখানে আসলাম, আপনাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। এই অন্তত আমাদের নতুন ভাবনার কথাটুকু বলতে পেরে অভিনন্দন জানাতে চাই আলিমুজ্জামান আপনাকে এবং রাহেন রাফি আপনাকে। সবাই ভালো থাকবেন, শুভকামনা। অনেক ধন্যবাদ আফসানা মিমি আপনাকে। এই যে আমরা একটা বিশেষ দিনে সকলে একত্রিত হই, কথা বলি এবং আমাদের যিনি অগ্রগামী ছিলেন তাকে স্মরণ করি, এই দিনটাও কিন্তু নিশ্চয়ই আমাদের চলচ্চিত্রের উৎকর্ষের জন্য বিশেষ ভূমিকা রাখবে। আমি এবারে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাতে চাই অন্য প্রকাশের প্রধান নির্বাহী আমাদের মাঝে রয়েছেন মাজহারুল ইসলাম। আপনাকে ছোট্ট করে আপনার অনুভূতি বা কিছু বলার থাকলে বক্তব্য শুনতে চাই। শুভ মধ্যাহ্ন। ফজলুল হকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। 2004 থেকে শুরু করে 20 পর্যন্ত এই আয়োজনের আমন্ত্রণটি পেতাম কিংবদন্তি কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের কাছ থেকে। কারণ এই পরিবারটির সঙ্গে আমার প্রায় 30 বছরের সম্পর্ক। আপা সবসময় ফোন করে এই অনুষ্ঠানের দাওয়াত দিতেন, আমরা ওনাকে আপা বলতাম। পরবর্তীতে আমার দুর্ভাগ্য যে আমি 2021 সালে এই পুরস্কারটি পাই এবং এটা আমার জন্য অনেক বড় একটি সম্মানজনক বিষয় ছিল, কিন্তু সে বছর আপা ছিলেন না। এটা একটি বেদনার জায়গা। ফজলুল হককে নিয়ে আমরা যে তথ্যচিত্র দেখেছি সেখানে সব কিছুই চলে এসছে, নতুন করে খুব বলার কিছু নেই, বাড়তি যোগ করার কিছু নেই। আমি শুধু একটি কথা বলবো যে সময়ের থেকে এগিয়ে থাকা একটা মানুষ, সেই সময়ে যেটা আমরা এখনও বলি যে সময়ের থেকে এগিয়ে ভালো কিছু করতে হলে সময়ের থেকে এগিয়ে থাকতে হবে। আমাকে 2026-এ কি করবো আমি, সেটা আমাকে 2024-এ চিন্তা করতে হবে। যে চিন্তাটি ফজলুল হক 1950 সালে সেই বগুড়ার মতো একটি অজপাড়াগাই বলা যায় তখন আর কি, সেখান থেকে বসে তিনি সিনেমার পত্রিকা করার কথা চিন্তা করেছেন, যেটা আমরা এখন কল্পনা করতে পারি না। এখন চিন্তা করে দেখেন, আমি এখানে রহমান ভাই বসা আছে, যে বাংলাদেশের সিনে পত্রিকা যেগুলো ছিল বা সিনেমা পত্রিকা বলতে আমরা যেগুলো বুঝতাম সেগুলো সব কিছু প্রায় বন্ধ হয়ে গেছে এই সময় এসে। আর সেই 50-এর দশকে তিনি সিনেমার মতো, যখন বাংলাদেশে সিনেমা তৈরি হয় না, সেখানে ওই সময় তিনি সিনেমা পত্রিকা মতো একটা পত্রিকা করার চিন্তা করেছিলেন। পরবর্তীতে সেটিকে আবার উনি ঢাকায় নিয়ে আসছেন স্থানান্তর করে, এবং সেই পত্রিকায় দেশ বরেণ্য লেখকরা কারা লেখেননি, প্রত্যেকে লিখেছেন সেই পত্রিকায়। জহির রায়হানের প্রথম লেখা ছাপা হয় এই পত্রিকায়। এর পরবর্তীতে দেখেন অনেক কিছু উনি করেছেন, আমরা দেখেছি। তার মধ্যে আমার কাছে যে জিনিসটি গুরুত্বপূর্ণ ছিল সেটি ওই সময়ে সিগনেট প্রেসের নাম হচ্ছে, মানে আমরা খুবই একটা প্রেস্টিজিয়াস একটা পাবলিকেশনস মানে হচ্ছে সিগনেট প্রেস। উনি চিন্তা করলেন যে বাংলাদেশে কেন নয়, কেন শুধু কলকাতা থেকে আমাদের লেখকদের বই বেরোবে। উনি বাংলাদেশে একটি প্রকাশনা সংস্থা করলেন। এটি কিন্তু এই যে একটা চিন্তা, ওনার যে দেশপ্রেম, দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা, এটি তো অনেক বড় একটা বিষয়। এবং এই যে সময়ের সাথে চিন্তা করা, ওই সময় উনি একটা পাবলিকেশনস করলেন, এবং জহির রায়হানের প্রথম বই সেই পাবলিকেশনস থেকে কিন্তু বেরিয়েছে। এরকম আরও অনেক পরিকল্পনা উনি করেছেন, অনেক স্বপ্ন দেখেছেন। সব স্বপ্ন হয়তো উনি বাস্তবায়ন করতে পারেনি, তার পেছনে নানা কারণ ছিল।
একটা বড় সংকটের কথা আমরা জেনেছি বিভিন্ন কাছ থেকে, যে অর্থনৈতিক একটি বড় সংকটের জায়গা ছিল, যে কারণে হয়তো উনি ওনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারেনি, যেটি পরবর্তীতে তার সুযোগ্য সন্তান, কন্যা বা তার পরিবারের সদস্য যারা আছে তারা এগিয়ে এসছে। এই পরিবারটি একটি সাংস্কৃতিক বান্ধব পরিবার, তারা বাংলাদেশের সংস্কৃতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য তারা কাজ করছেন। বিশেষ করে ফরিদুর রেজা সাগর, বাংলাদেশের চলচ্চিত্র একটা সময় যখন মুখ থুবড়ে পড়ে যায়, যে কথাটি রেজানুর ভাই বলছিলেন, আমি এই সময়ের সাথে একমত না, এখন ভালো কাজ হচ্ছে অনেক, কিন্তু এক সময় যখন একদম বাংলাদেশের মানুষ সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, সেই সময় কিন্তু ফরিদুর রেজা সাগর এগিয়ে আসেন এবং চলচ্চিত্রের হাল ধরেন। বহুত নবীন প্রবীণ তরুণ পরিচালকদেরকে দিয়ে তিনি ছবি বানিয়েছেন, ছবি পরিচালিত হয়েছেন। এগুলো আমার চোখের সামনে আমরা দেখেছি। আমি আর দীর্ঘ করতে চাই না। আজকে যে দুজন মানুষ পুরস্কার পাচ্ছেন, আলিমুজ্জামান আমাদের অনেক প্রবীণ একজন সাংবাদিক, অভিনন্দন আপনাকে। আর রায়হান রাফিকে তো কিছুক্ষণ আগেই আফসানা মিমি বলে গেলেন। মানে আমি তার সুরঙ্গ দেখে আমি অভিভূত হয়ে গেছি যে বাংলাদেশে এরকম একটা ছবি তৈরি করা সম্ভব। মানে কি তার সিনেমাটোগ্রাফির, কি তার মানে ডিরেকশন, কি মানে লোকেশন, সেট, অভিনয়, পারফরমেন্স, মানে স্টোরি টেলিং, মানে কোথাও কোনো খুঁত ধরার কোনো জায়গা নেই। এরপরে তিনি কি দেখালেন আমাদেরকে, যে আমরা বলিউডের মতো ছবি তৈরি করতে পারি। উনি তুফান বানিয়ে দেখালেন যে আমরা, হ্যাঁ, বিগ বাজেট হলে আমরা বলিউডের মতো ছবি তৈরি করার সক্ষমতা আমাদের আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে বলিউডের একটি নাচের জন্য যে অর্থ ব্যয় করা হয় সেটা হচ্ছে আমাদের 10টা সিনেমার বাজেট, যে কারণে আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারি না। রায়হান রাফিকে অভিনন্দন। আর আমিরুল ইসলামকে আমি গতকালকেও দেখতে গিয়েছিলাম, তার প্রচণ্ড মন খারাপ, আজকের আয়োজনে তিনি এখানে উপস্থিত থাকতে পারছেন না। সে কারণে আমরা সবাই তার আশুরোগ মুক্তি কামনা করি। আর শেষ কথাটি হচ্ছে যে ফজলুল হককে জানা মানে আমাদের সংগ্রামী সাংস্কৃতিক ইতিহাসের এক অতীতকে জানা, এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই সাপনিক মানুষটাকে আমাদের আরও গভীরভাবে জানতে হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাজহারুল ইসলাম আপনাকে। আমি একেবারে পেছনে দেখতে পাচ্ছি ফজলুল হকের পথ ধরেই যিনি হেঁটেছেন এবং তাকে যিনি আরেকজন মানুষ, তাকে যিনি গুরু মানেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, কবি এবং নির্মাণের সঙ্গে যিনি জড়িত রয়েছেন, রাজু আলিম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট করে কিছু বলার জন্য, অনুভূতি বা আজকের এই আয়োজন নিয়ে যদি কিছু বলতে চান। ধন্যবাদ। আমি অবশ্যই সৌভাগ্যবান এই জন্য যে মঞ্চে এবং সামনের সারিতে যারা আছেন তাদের সবাই কিন্তু ফজলুল হককে নিয়ে বলার অনেক কিছুই আছে। তারপর আমি একটু সুযোগ পেলাম, এটি আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের মঞ্চে বসা আমাদের ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, কেকা ফেরদৌসী রন্ধনবিদ এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং অধ্যাপক মতিন রহমান, আমাদের দেশের বিখ্যাত নির্মাতা, অভিনেতা, নির্দেশক আফজাল হোসেন, জীবন্ত কিংবদন্তি আফজাল হোসেন। আমি জীবনে প্রথম টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে 500 টাকা পেয়েছিলাম। যিনি আমাকে এই পথ ধরে নিয়ে আসছেন তিনি রেজাউদ্দিন স্ট্যালিন, তাকে মঞ্চে দেখছি, খুব বিস্মিত অনুভব করছি নিজেকে। এবং আমাদের সামনে আমাদের সব স্বনামধন্য পরিচালক, সাংবাদিক যারা আছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি আজকের একটু ডিফারেন্ট একটু ব্যাপার আছে, সেটা হলো আলিমুজ্জামান যিনি পুরস্কার পেয়েছেন। আমি রাহাত খানের সাথে কাজ করতাম দৈনিক ইত্তেফাকে, তখন আলিমুজ্জামান ভাইকে পরিচয় করে দিলেন রাহাত খান সাহেব, বললেন যে তুমি ওনার সাথে কাজ করো। তখন রোববারে আমি আর ধ্রুবয়েশ মিলে একটি কভার স্টোরি করেছিলাম কাজী আনার হোসেনকে নিয়ে। তিনি অনেক মানুষ তৈরি করেছেন, অনেক সাংবাদিক তৈরি করেছেন। আমরা খুব গর্বিত বোধ করছি তাকে পুরস্কার দিতে পেরে, ইমপ্রেস টেলিফিল্ম ফজলুল হক স্মৃতি পুরস্কার। এবং আমি ফজলুল হক স্মৃতি পুরস্কারের অন্যতম একজন সদস্য এবং এই জন্য গর্ববোধ করছি। আর রায়হান রাফিকে তো বলেই দিলেন আনুল ভাই যে বোমবাস্টিং ডিরেক্টর। আসলে বোমবাস্টিং ডিরেক্টর রায়হান রাফি, এবং তিনি ইমপ্রেস টেলিফিল্মের একটি সিনেমা দামাল, যেটি ফজলুল সাগরের কাহিনী, তিনি নির্মাণ করেছেন। এবং তার তো অনেক প্রমাণ টু, তারপরে দরদ, তাণ্ডব, অনেকগুলো ছবি আছে এবং আরও অনেকগুলো, সুরঙ্গ তো আছেই।
তো তিনি এই সময়ের, এবং আমরা দেখতেই পাচ্ছি যে পর্দায় তিনি লাখ সুন্দরীদের বিচারক, নিশ্চয়ই নতুন নতুন অনেক নায়িকা, অনেকদের তিনি আবার নতুন নায়ক উপহার দিবেন। আমি খুব কথা কমই বলবো, কারণ এমনি কনিষ্ঠ মানুষ, ছোট মানুষ, কথা কম বলাই ভালো। তবে আমি মনে করি যে আমার যে চলচ্চিত্রের পথে চলা, সাংবাদিকতার পথে চলা, সেটি ওবায়দুল হকের হাত ধরে, কখনো ফজল শাহাবুদ্দিনের হাত ধরে, কখনো এদের কাছে আমি যখন যেতাম, বিশেষ করে আমরা ওখানে আড্ডা দিতাম ফজল শাহাবুদ্দিনের ওখানে, তখন স্ট্যালিন ভাইও যেতেন ওখানে, আব্দুল হাই সিকদার যেতেন, অনেকেই যেতেন, আমি নামগুলো বলতে পারি, আবুল খান মুসলুদ্দিন যেতেন, আল মাহমুদ যেতেন, শামসুর রহমান যেতেন, সৈয়দ শামসুল হক যেতেন। তখন আমার খুব সৌভাগ্য হয়েছিল যে তরুণ হিসাবে এই যে জায়গাটা তৈরি করা। তখন বাসশেষের নাম শুনতাম, তো কখনো ভাবতেই পারিনি যে বাসশেষের একদিন আমি সভাপতি হব। তো সমস্ত ক্রেডিট আসলে আমি বলবো আজকে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে ফরিদুর রেজা সাগরের, এবং তার কাছে এসেই কিন্তু আমাদের এই পাখা মেলা আমরা আজকে এগিয়েছি, চলচ্চিত্র পরিচালক হয়েছি, সাংবাদিক সমিতির সাথে যুক্ত হয়েছি এবং অনেক কাজ করছি এখন। তো আমি এটুকু বলবো যে যারা চলচ্চিত্র পুরস্কার, ফজলুল হক স্মৃতি পুরস্কার পেয়েছেন এ যাবৎকালে, তারা সবাই সৌভাগ্যবান। তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাজু আলিম আপনাকে। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2023 সালে যিনি চলচ্চিত্র পরিচালনায় ফজলুল হক স্মৃতি পুরস্কার পেয়েছিলেন, ছোটকু আহমেদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ফজলুল হক সাহেবের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, এবং আমি ওনার নাম শুনেছি এবং ওনার নাম শোনার পরে ওনার অনেক লেখাপড়া করেছি ওনার সম্বন্ধে, এবং জেনেছি যিনি আমাদের চলচ্চিত্রের অগ্রদূত ছিলেন। আমরা সিনেমা যারা তৈরি করেছি তাদের অনেক আগে উনি এসেছিলেন সিনেমা নিয়ে, আর আমরা তারই পথপ্রদর্শক হিসাবে কাজ করে যাচ্ছি। আমি বেশি কথা বলতে পারি না, এমনি আমি একটু শরীরটা অসুস্থ। তো আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে এবং যারা আজকে পুরস্কার পাচ্ছে তাদেরকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অভিনেতা এবং শিল্প নির্দেশক কেরামত মওলা। আপনাকে অনুরোধ করছি মাইক্রোফোনে এসে কিছু বলার জন্য। আজকে এই মহতি একটি অনুষ্ঠান, যেখানে আমরা আমাদের চলার পথে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি মানুষের জীবনের সঙ্গে যদি না চলে, সে মানুষ, সে সমাজ, সে দেশ কখনো উন্নত করতে পারে না। আমরা যার হাত ধরে এই সমাজকে তৈরি করেছি, তাদের অবদানের জন্য জনাব ফজলুল হক অত্যন্ত স্মরণীয় একটি নাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে চ্যানেল আই ছাড়া আর কোনো প্রতিষ্ঠান, আর কোনো পত্রিকা তাকে খুব একটা বড় আকারে, বড়ভাবে আমাদের মাঝে পরিচয় করিয়ে দেয়নি, বা পরিচয় করার যে মুহূর্ত, যে চিন্তা, যে ভাবনা, সেটা কখনো প্রকাশও করেনি। চ্যানেল আই প্রতি বছর এই রকম একটি ছোট্ট অনুষ্ঠান করে তাকে যে স্মরণ করে, এটা মহান প্রাপ্যতা। আমার সঙ্গে তার পরিচয় আজ আর বর্ণনা করব না, কেন আমার সঙ্গে চলচ্চিত্র নিয়ে খুব একটা পরিচয় নেই। আমার সঙ্গে পরিচয় যখন তিনি ঠাটির বাজারে থাকতেন, আমি থাকতাম বনগ্রামে। আমরা সন্ধ্যা হলে তখন খুব নামকরা গুলিস্তান তখনও তৈরি হচ্ছে, তার পাশে একটা রেস্টুরেন্ট সাকুরা, সেই রেস্টুরেন্টে আমরা শিল্পী যারা সন্ধ্যার সময় আড্ডা দিতাম, বেশিরভাগ আমরা আড্ডা দিতাম। তিনি সেখানে প্রায় আসতেন সন্ধ্যার দিকে, এবং সেখানে আমাদের আড্ডাটা জমতো। এবং তার আড্ডা দল ছিল আলাদা, আমাদের দল ছিল আলাদা। আমাদের দলে আমি, সিডনি, জলিল সবই মারা গেছে। তো এই একটি পরিচয় তার সঙ্গে আস্তে আস্তে হতে হতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিল যে যার ফলে
প্রায় আমিও বনগ্রামে থাকতাম, উনিও ঠাট্টেবেড়ে থাকতেন, এই হাত ধরে চলা এবং প্রতিদিন সন্ধ্যায় তার সঙ্গে দেখা। একজন মেধাবী মানুষ, একটি চিন্তাশীল মানুষ, একটি জীবন ধারণ বোধ সম্পন্ন মানুষ নিজেকে সেই অবস্থায়, সেই সময় যখন অন্ধকার যুগ, যখন আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো কি থাকবো না যুদ্ধ চলছে, সেই সময় তিনি যে চলচ্চিত্র, যে মানুষ, যে গঠন, যে সমস্ত করে দিয়ে গেছেন, সেটা তার জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকব। এবং চ্যানেল আইকে অনুরোধ করব তাকে নিয়ে আরও একটু বেশি অন্যরকমভাবে প্রকাশ করার জন্য, যাতে মানুষ জানতে পারে ফজলুল হক সাহেবকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। আমি আরেকটু জোর দিতে চাই যে জনাব ফজলুল হকের সন্তান চ্যানেল আইয়ের জনাব ফরিদুর রেজা সাগর কিংবা কেকা ফেরদৌসী, জনাব মুকিত মজুমদার বাবু তার পরিবারের অংশ বলে এই আয়োজন হচ্ছে তা কিন্তু নয়, বরং অন্য অনেকের যেটা করার কথা সেটা আমরা বরং নিজে থেকে করছি বলে আপনারা আমাদেরকে ধন্যবাদ দিতে পারেন। আমি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমি এবারে সেখানকার সাধারণ সম্পাদক রাহাত সাইফুলকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমি আসলে জানতে চাইবো যে আপনারা তাকে চর্চা করেন কিনা বা তাকে নিয়ে কি ভাবছেন, যেহেতু তিনি আসলে আপনাদেরই পথিকৃৎ ছিলেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। তো আসলে সময় খুবই সংক্ষিপ্ত, যে কারণে আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না। চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক, উনি সেই আজকে থেকে 75 বছর আগেই সিনেমা নামক পত্রিকা প্রকাশ করেন। তো আমি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাসুসাসের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি ওনাকে। আমি শ্রদ্ধা নিবেদন করছি কথাশিল্পী রাবেয়া খাতুনকে, কারণ উনি ফজলুল হক স্মৃতি পুরস্কার চালু করেছেন। আর সর্বশেষ আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যারা পুরস্কার পাচ্ছেন, বিশেষ করে প্রখ্যাত সাংবাদিক বাসুসাস সদস্য, সিনিয়র সদস্য আলিমুজ্জামান ভাইকে, এবং তরুণ নির্মাতা, যাকে তরুণ তুর্কি বলা যায়, রায়হান রাফিকে। সবাইকে ধন্যবাদ। আপনি আমার প্রশ্নের উত্তর দেননি, কিন্তু আমার অনুষ্ঠানে আসলে কখনো আপনাকে নিশ্চয়ই জোরে সোরে ধরা হবে প্রশ্নের উত্তরের জন্য। আজকের এই আনন্দ আয়োজনে এবারে একটুখানি আমি কিছু বলার জন্য আমন্ত্রণ জানাতে চাই। খুরশিদ আলম রয়েছেন মাঝখানে, আমি দেখতে পাচ্ছি, সঙ্গীত শিল্পী, বাংলাদেশের কিংবদন্তি শিল্পী। তিনি কিছু বলবেন অথবা সুরে সুরে কিছু গাইতেও পারেন ফজলুল হকের স্মৃতির সম্মানে। এত মাঝখানে বসেছেন যে আসতেই অনেক সময় চলে যাচ্ছে। খুরশিদ আলম মনে লুকিয়েছিলেন, আসলে বলতে চান না। আপনি না বলতে চাইলে গাইতেও পারেন, আপনাকে এই সহজ অপশন দেওয়া হলো। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠান, তাকে যারা আমরা চলচ্চিত্রের সঙ্গে জড়িত, তারা যেন সবাই মনে রাখি এই কামনা করি। এবং সত্যি কথা বলতে কি, একটু আগে বলা হলো যে উনি 21শে পদক পান নাই, স্বাধীনতা পুরস্কার পান নাই, এটি অনেক আগে পাওয়া উচিত ছিল। আমাদের অসুবিধা হয়ে গেল যে যখন যাকে পুরস্কারে ভূষিত করা উচিত সেই সময় আমরা করি না, এটা সবসময় হয়ে আসছে। তা আশা করব যে আগামীতে উনি জাতীয় পুরস্কার 21শে পদক কিংবা স্বাধীনতা পদক পাবেন। আর যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছেন তারা তাকে অনুকরণ না, সেই যে কাজগুলি করেছেন সেগুলি যেন কমপ্লিট করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমি মূল টেবিলে চলে আসতে চাই। আমাদের মাঝে রয়েছেন চলচ্চিত্র পরিচালক এবং গবেষক জনাব মতিন রহমান, যিনি ফজলুল হককে নিয়ে তো কাজ করেনি, এবং যারা তরুণ রয়েছেন, যারা চলচ্চিত্র নির্মাণে আসতে চান, তাদের শিক্ষাদানেও কাজ করেন। আমি আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি, জনাব মতিন রহমান। সবাইকে আমার সালাম। আমি খুবই ভাগ্যবান যে 20 বছর যদি এই অনুষ্ঠানটা আমরা ক্রমান্বয়ে দেখে থাকি, তাহলে প্রতিবারে আমাকে দর্শকের সারিতে বসতে হতো, এবার আমাকে মঞ্চে ডাকা হয়েছে। আমি সম্মানিত, আপ্লুত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে মানুষটিকে নিয়ে আমরা কথা বলছি, সে মানুষের সঙ্গে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই।
আমি যা কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি সব ইতিহাসের পাতা থেকে অথবা কারো স্মৃতিচারণ থেকে আর কি। আমি একটা জিনিস খোঁজার চেষ্টা করেছি যে এই মানুষটি কোন সময়ের মানুষ। 1947 দেশভাগের সময়ের মানুষ। সেই সময়ে এই বাংলাদেশটা, তৎকালীন এই বর্তমান বাংলাদেশটা কেমন ছিল? একটা অস্থির মুহূর্ত ছিল। আমরা কোন চেতনায় বড় হব সেটার একটা বিভ্রাট ছিল, একটা রূপান্তর ছিল যে আমরা মুসলমান না আমরা বাঙালি। সেই সময় যদি ইতিহাস সত্য হয় তাহলে 1930 সালে তার জন্ম, তাহলে 1950 সালে তার বয়স কত? 20 বছরের একটা যুবক। সে বগুড়া, না মফস্বল শহর, আমার বাড়িও বগুড়া। বগুড়ার একটা ছেলের এত বড় সাহস হওয়ার কথা না, কারণ আমরা এই যমুনা নদী পার হয়ে আসার স্বপ্ন বহু বছর, 30 বছর 25 বছর পর আমরা দেখেছি। তিনি এই ফজলুল হক সাহেব তিনি 20 বছরে একটা সিনেমা নামের একটা শব্দের সে স্বপ্ন দেখেছে আর কি। তার মানে এই যে আমরা বলছি অগ্রপথিক, তার মানে আমরা বলছি যে ইতিহাসের একটা বিশেষ ব্যক্তিত্ব। এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি আর কি, যে এই মানুষটি সেই সময় বাংলাদেশে তো তৎকালীন পূর্ব পাকিস্তানে তো সিনেমা তৈরি হয় না, কিছু ভারতীয় ছবি, কিছু লাহোরি ছবি আমরা দেখছি, আর কিছু ছবির তখন নির্মাণও হচ্ছে না। সেই সময় সিনেমা পত্রিকা বের করলেন। গবেষকরা বলে যে একটা সিনেমা নাকি 2 বার তৈরি হয়। পরিচালক একবার নির্মাণ করেন, আর সিনেমা নিয়ে যখন লেখা হয় তখন দ্বিতীয়বার নির্মাণ হয়। এবং আমরা যদি বিশ্ব সাহিত্যর যদি দেখি যে সিনেমা নিয়ে প্রচুর লেখে, তার মানে পুনর্জন্ম হয়। সে পুনর্জন্মের কথা এই ফজলুল হক সাহেব চিন্তা করেছেন। 1957 সালে সম্ভবত, যদি ইতিহাস সত্য হয়, আমরা একটা রাষ্ট্রীয় কাঠামোতে একটা বিধান পেয়েছিলাম যে এই দেশটা হবে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। ইসলামের সাথে তো সিনেমা যায় না, আমরা বাঙালি না মুসলমান, এই যে সংঘাত, সেই সময় সিনেমা শব্দটা কেমন ছিল। অর্থাৎ ফজলুল হক সাহেব নিজেই একটা তরঙ্গমালা সৃষ্টি করে গেছেন, আমার ধারণা আর কি। কারণটা হলো, আমরা যারা 71-এর স্মৃতি নিয়ে মানুষ হয়েছি, 71 দেখেছি, 71 বুঝেছি, তখন ছোট্ট আকারে একটা পত্রিকা বের হতো 2 পাতায়। সেই প্রচ্ছদে টাইটেল থাকতো জয় বাংলা, অর্ধেক পৃষ্ঠায় হলো জয় বাংলা লেখা, আর বাকি পৃষ্ঠায় একটু যুদ্ধের খবর, পরের পৃষ্ঠায় হলো নারায়ণ সান্যালের মিষ্টির দোকান অথবা সাতিম মিয়ার সাতার দোকান, বিজ্ঞাপনে ভরা। তাহলে এই যে এত বড় একটা শব্দ একটা পুরো পত্রিকার যে প্রথম পাতা জুড়ে দেওয়া হলো, এই শব্দটাকে কি একটা অগ্নিগর্ভ শব্দ হিসাবে তখন ব্যবহার করা হয়েছে। এবং আমরা যদি বলি যে উনি কিন্তু এই শব্দটাই তিনি মানে ছড়িয়ে দিতে চেয়েছে। আমরা হয়তো হতাশ হচ্ছে যে শব্দটা বোধহয় হারিয়ে যাচ্ছে, আসলে শব্দ হারাচ্ছে না। আমি মনে করি শব্দটা বন্দি হয়ে যাচ্ছে আর কি শহর কেন্দ্রের ভিতরে। আপনারা জেনে খুশি হবেন, কয়েকদিন আগে একটা জরিপ হচ্ছে, এখনো চলছে, সেটা হলো ব্রিটিশ কাউন্সিল করছে যে সিনেমা শব্দটি এখন কোথায় আছে। তারা যেটা বের করে দেখেছে যে সিনেমা শব্দটা শহরের ভিতরে বন্দি হয়ে আছে, এটা গ্রামে যাওয়ার আর কোনো সুযোগ নাই। তার মানে সিনেমার একটা পতন শুরু হয়ে গেছে আর কি। তাহলে এই সিনেমা শব্দটাকে আমাকে মফস্বলে নিতে হবে। যদি ফজলুল হক সাহেবকে আপনার বাঁচাতে চান, আমি যদি বাঁচাতে চাই, আমি যতবারে মঞ্চে আসি একই কথা বলি যে শহর কেন্দ্রিক চর্চায় একজন ফজলুল হককে বাঁচানো যাবে না, আমরা পারি নাই। আপনাদের মনে আছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ বিসিটাই, ডক্টর জাহাঙ্গীরের কথা মনে আছে, খসরু ভাইয়ের কথা মনে আছে। তারা যখন দল বেঁধে সেই মানিকগঞ্জ গেলেন, বকঝুরি গ্রামে জঙ্গলটা ছাপ করলেন, করে একটা সাইনবোর্ড দিয়ে বললেন যে এটাই হিরালাল সেনের বাড়ি। এখন তো রিসার্চ কেন্দ্র হয়ে গেছে। তো কেন বারবার আমরা ফজলুল হক সাহেবকে এইরকম পর্দার ভিতরে নিয়ে আসে বন্ধ করছি? আপনারা ছড়িয়ে দেন, 7 রাস্তায় ছড়িয়ে দেন।
সেখানে লাইব্রেরি বানান। আপনি আজকে আমাদের এখানে সাংবাদিক আমাদের বন্ধু আলিউজ্জামানকে সম্মান দিচ্ছেন, আমাদের আয়হান রাফিকে সম্মান দিচ্ছেন, এটাও দিবেন। মফস্বলে একটা রিসার্চ সেন্টার করেন, তাহার মনে হয় ফজলুল হক সাহেব বেঁচে যাবেন দীর্ঘদিনের জন্য, সিনেমাও বেঁচে যাবেন দীর্ঘদিনের জন্য। এখানে একজন মঞ্চে উপবিষ্ট আছেন বিখ্যাত মানুষ, তার আমি পরিচয় দিচ্ছি না, তিনি সরকারি পর্যায়ে অনেক বড় পর্যায়ে আছেন। আমি তাকেও বলি যে আপনার আন্ডারে 68 জেলা শহরে মনে হয় সিনেমা হল নাই, কিন্তু জেলা শহরে কিন্তু আপনার কালচারাল সেন্টার আছে, আপনি উন্মুক্ত করে দেন সিনেমার জন্য, করে দেন। সিনেমা বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব, যারা সিনেমাকে ভালোবাসি তারা বেঁচে যাব, ফজলুল হক সাহেবও বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে। চমৎকার কথা বললেন মতিন রহমান, বরাবরের মতো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং নিশ্চয়ই রেজাউদ্দিন স্টালিন আমাদেরকে এরকম আরও অনেক আশ্বাস দিতে পারবেন। তবে একটি চমৎকার কথা, যখন আমরা অনেকেই বলছি যে অনেক কিছু করা হয় না, অনেক কিছু করার আছে, ঠিক তখনই আমার কাছে খবর এসছে যে কিছুক্ষণ পরেই অস্ট্রেলিয়ার সিডনিতে আসলে ট্র্যাবের আয়োজনে ফজলুল হক এর স্মরণে জীবনী পাঠ, ডকুমেন্টারি প্রদর্শন এবং দোয়া এবং আলোচনার আয়োজন করা হয়েছে। তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে তার বক্তব্যের জন্য। আজকের এই মহতী আয়োজনের যারা মঞ্চে আছেন সবাই আমার খুবই কাছের এবং শ্রদ্ধেয়, সামনে যারা আছেন তারা সবাই আমার খুব প্রিয় মানুষ। আজকে এই ফজলুল হক স্মৃতি পুরস্কার 2025 এর আগেও আমি এসেছি, তো যাকে আমি মিস করছি সে হচ্ছে আমিরুল ইসলাম। মঞ্চে ওঠার আগে বলতো ছোট করে কোয়েন, আপনি তো আবার বেশি কথা কোন। কোনো সময় বেশি কথা বলতাম কিন্তু সে এটা বলবেই। তা আমি একটা প্রস্তাব রাখতে চাই যে এই পুরস্কার প্রদানের পেছনে সবসময় যার সবচেয়ে বেশি ভূমিকা তিনি হচ্ছেন আমিরুল ইসলাম, এবং তিনি একজন বড় সংগঠক। সিনেমা নিয়ে তার অনেক লেখালেখি আছে, এই পুরস্কার কিন্তু আমিরুলও দাবি করতে পারে, আপনারা বিবেচনা করবেন। আমিরুল কিন্তু একজন সংগঠককে এই পুরস্কার পেতে পারে না, অবশ্যই পারে। তো সেটা আমার একটা প্রস্তাব। আর বাংলাদেশের সব পুরস্কার নিয়ে কিন্তু বিতর্ক আছে, দেওয়ার সাথে সাথে দেখবেন যে ফেসবুক ভরে যাচ্ছে, পত্রিকা ভরে যাচ্ছে, কিন্তু কখনো আমরা ফজলুল হক স্মৃতি পুরস্কার নিয়ে কোনো বিতর্ক আজ পর্যন্ত শুনিনি। এটাই হচ্ছে এই পুরস্কারের সবচেয়ে বড় ক্রেডিট, তাই না? এটা সুন্দর একটা ভালো পুরস্কার। আর আমার তো তখন জন্মও হয়নি যখন ফজলুল হক সাহেব কাজ শুরু করেছেন, কিন্তু আমরা জেনেছি যে বগুড়ায় বসে তিনি একটা সিনেমার পত্রিকা করতে পেরেছিলেন। সেটা তখন লিটল ম্যাগাজিনে বেরোতো কিনা, খুব সামান্য দু একটা বেরোতো, কিন্তু এরকম একটি পত্রিকা যে প্রকাশ হতে পারে সেটা আমাদের জন্য খুব বিস্ময়। এবং এই বিস্ময়কর মানুষটি আরও বিস্ময় জন্ম দিয়েছেন যে ফরিদুরুজা সাগরের মতো একজন কৃতবিদ্য মানুষ, যিনি চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং সেখানে গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। শুধু ফজলুল হককে তো এখানে সম্মাননা দেওয়া হয় না, অনেক গুণী মানুষ এখানে প্রশ্রয় পান, তারা আসেন, তাদেরকে সম্মান করা হয়। এবং আমি মনে করি যে ফজলুল হক সাহেবের এই তার যে অবদান সেটি নিয়ে বাংলাদেশে অনেক কাজ করার সুযোগ আছে। আমাদের মন্ত্রী ভাই বলেছেন যে শিল্পকলা একাডেমিক সিনেমা দেখাতে পারে। ইতিমধ্যেই আমি যে কাজটা শুরু করেছি সেটি হচ্ছে প্রত্যেকটা শিল্পকলা একাডেমিতে একটা বুক সেলস সেন্টার থাকবে। আমাদের কিন্তু বইগুলো বিক্রি হয় না। আগে এই যে প্রকাশক এখানে আছেন অনেকে, যে আগে আমরা কবিতার বই বেরোতো 1250, এখন 300 বের করতে কষ্ট হয়, অর্থাৎ বই বিক্রি কমে গেছে নানা কারণে। তো এখন বুক সেলস সেন্টার করবো এবং সেখানে পাঠককে আগ্রহী করার জন্য আর্টিস্ট, পোয়েট, রাইটার্স এবং এরা তো আড্ডা দিবেই, তাদের জন্য আলাদা কফি শপ থাকবে ওইখানে পাশে, এবং সিনেমা দেখানো হবে সপ্তাহে একটা করে ভালো সিনেমা। এইটা একটা প্রজেক্ট আমি নিয়েছি, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে আমার মাত্র 1 বছরের জন্য দিয়েছে, যদি ভালো কাজ করতে পারি, যদি নতুন গভর্নমেন্ট এসে দেয় দিবে, নাহলে 1 বছরের মধ্যে আমি এই কাজটা করতে পারবো। এটা হলো আমার একটা ইচ্ছা। এবং আমরা লিজেন্ডদেরকে স্মরণ করা শুরু করেছি। আপনারা দেখেন যে লালন উৎসব করেছি আমরা জাতীয় পর্যায়ে, এবং 10 লক্ষ মানুষ এবার লালনের উৎসবে এসছে, অসাধারণ। সে ঢাকাতেও হয়েছে। আমরা আলাউদ্দিন খাঁর অনুষ্ঠান করেছি, সেটিও খুব জনপ্রিয়তা পেয়েছে। এবং আমরা দুর্গা উৎসব করেছি এবার, সেটিও খুব ভালো হয়েছে। এবং আমরা সাবিনা ইয়াসমিনকে কিছুদিন আগে আমরা তাকে সম্মান দিয়েছি। আফজাল ভাই সবসময় থাকেন আমাদের সঙ্গে, তিনি মানে আমাদের অনেক প্রেরণা দেন। শিল্পকলা একাডেমি কাজ করবে, অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়, আপনারা জানেন। তো আজকে আয়োজনে
আমরা যে দুজনকে পুরস্কার দিয়েছে এই কমিটি, সেই দুজন মানুষ আমার খুব ঘনিষ্ঠ। আমি রাফির নাম জানি, কিন্তু আলিমুজ্জামান ভাই আমার খুবই ঘনিষ্ঠ মানুষ। মানে রাহাত ভাই আমার গুরু, তিনি হলো তার ভাগনা। তো সবসময় ইত্তেফাকে গেলে, রোববারে গেলে আলিমুজ্জামান ভাইয়ের কোনো চা খেতাম, আর অনেক কথা হতো। যে কথা আমি রাহাত ভাইকে নিজে বলতে পারতাম না, ওটা আলিমুজ্জামান ভাইয়ের মাধ্যমে বলতে হতো। তো সে আজকে পুরস্কার পেয়েছে, আমি খুব আনন্দিত। আর আমরা সবসময় টাকার কথা বলি যে সিনেমা অনেক বেশি টাকা হলে ভালো সিনেমা নির্মাণ করা যায়, কিন্তু আমাদের তরুণ এই যে আমাদের রায়হান রাফি, সে প্রমাণ করেছে যে অল্প টাকা দিয়েও অনেক ভালো আন্তর্জাতিক মানের ছবি করা যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রেজাউদ্দিন স্টালিন আপনাকে, এবং আপনি যেহেতু সরকারের একটা বড় জায়গায় রয়েছেন, আপনার কাছে আমাদের আশাও থাকবে যে এই জায়গাগুলো নিশ্চয়ই বাস্তবায়ন হবে। এবারে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় এবং যার জন্য আজকের এই আয়োজন, সম্মানিত করা চলচ্চিত্র সাংবাদিকতা এবং চলচ্চিত্র পরিচালনায় দুজন বিশেষ মানুষকে। আমি সেই জায়গায় চলে যাচ্ছি, যারা মঞ্চে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের এই পুরস্কার বিতরণী অংশে নেওয়ার জন্য। প্রথমে চলচ্চিত্র সাংবাদিকতা এবারে পুরস্কৃত হচ্ছেন, আপনারা ইতিমধ্যে নামটি জেনেছেন, জনাব আলিমুজ্জামান। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন জনাব মতিন রহমান। আপনাকে অনুরোধ করছি জনাব আলিমুজ্জামানকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানানোর জন্য। বাইশতম ফজলুল হক স্মৃতি পুরস্কার চলচ্চিত্র সাংবাদিকতায় পাচ্ছেন আলিমুজ্জামান, উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন মতিন রহমান। এবারে আমাদের একটি চমৎকার ক্রেস্ট রয়েছে, এই আয়োজনের ক্রেস্টটি ডিজাইন করেছিলেন আফজাল হোসেন। আমি তাকেই অনুরোধ করব ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য আলিমুজ্জামানের হাতে। এবারে অনুরোধ করছি জনাব মুকিত মজুমদার বাবুকে যে অর্থ সম্মানটি আমাদের রয়েছে সেটি তুলে দেওয়ার জন্য। অর্থ সম্মান তুলে দিচ্ছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। রয়েছে 50,000 টাকার অর্থ সম্মান। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমরা অনুভূতি শুনতে চাই আজকের পুরস্কার বিজয়ী চলচ্চিত্র সাংবাদিকতায় জনাব আলিমুজ্জামান। সম্মানিত অতিথিবর্গ, উপস্থিত সুধী, প্রিয়জন, সুহৃদ বন্ধুগণ, আমি এখানে জনাব ফজলুল হক সাহেবের একটি কথা হুবহু তুলে ধরতে চাই। উনি বলেছিলেন, পথটা তৈরি করতেই আমি সিনেমা পত্রিকা বার করেছি। কথাটা বলেছেন পত্রিকা বের করার পরে। একটু আগেই এখানে মাজহার ভাই বলে গেছেন যে 20 বছর বয়সে উনি বগুড়া থেকে, বগুড়া মানে 1950 সালের বগুড়া শহর, একটা অজপাড়াগা বলা যেতে পারে, সেই অজপাড়াগা থেকে 20 বছর বয়সের একটি তরুণ সিনেমা নামের একটি পত্রিকা বের করার স্বপ্ন না, সাহস দেখিয়েছেন। এটা যে মানে কতটা বড়, এটা আমরা বোধহয় এই সময়ে ভাবতেই পারছি না। সেই স্বপ্নকে উনি টেনে নিয়ে এসছেন। আমি এখানে একটা কথা বারবার বলা হচ্ছে বা আমরা শুনে আসছি, সেটা হচ্ছে প্রথম সিনেমা পত্রিকা, কিন্তু
এই পত্রিকাটির সঙ্গে সাহিত্যও ছিল। আমরা তাহলে প্রথম সাহিত্য পত্রিকাও বলতে পারছি না কেন? নিশ্চয়ই এই কৃতিত্বটাও একমাত্র ফজলুল হক সাহেবেরই। বাংলাদেশের বা এই দেশের প্রথম সিনেমা পত্রিকা এবং সাহিত্য পত্রিকাও ফজলুল হক সাহেবের হাত দিয়ে এসছে। আজকে আমি যে পুরস্কারটি পেলাম, এটা যে কতটা বড়, মানে কত বড় পুরস্কার, এটা মানে আমি জাতীয় পুরস্কারের সঙ্গেও এটা তুলনা করব না। আমার যার নামাঙ্কিত পুরস্কারটি, ওনার যে পুরস্কারটি আমি পেয়েছি, সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। উনি সিনেমা পত্রিকা করেছেন শুধুমাত্র 1950 সালে, শুধুমাত্র যে নামে পত্রিকা করেছেন তা কিন্তু নয়, প্রফেশনালি করেছেন। আমাদের দেশে সিনেমা হয় না, সিনেমা হয় বোম্বেতে, সিনেমা হয় কলকাতায়, সিনেমা হয় পশ্চিম পাকিস্তানে। উনি প্রতিনিধি ঠিক করেছেন, বোম্বেতে প্রতিনিধি ঠিক করেছেন আফজাল চৌধুরীকে, কলকাতায় প্রতিনিধি করেছেন পীযূষ বসুকে। তো তাদের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে, ছবি সংগ্রহ করে উনি পত্রিকায় প্রকাশ করতেন। ছবি তখন ব্লকে ছাপা হতো, খুবই মানে একটা জটিল কঠিন পরিবেশের মধ্যে দিয়ে উনি পত্রিকাটি বের করে গেছেন এবং ঢাকায় এসে এই পত্রিকাতে যুক্ত হয়েছেন। পরবর্তী পর্যায়ে সৈয়দ শামসুল হক, যুক্ত হয়েছেন জহির রায়হান, তারপর রাবেয়া খাতুন ছিলেন। রাবেয়া খাতুন তো এই পত্রিকায় লেখালেখি করার মাধ্যমে ওনার সঙ্গে আজীবনের সম্পর্কে জড়িয়ে গেলেন। যাই হোক, তো এই বিষয়গুলো অনেকের মাধ্যমে বিস্তারিত এসছে। আমি একটু আগে রেজানুর রহমান একটা কথা বলে গেছেন, জাতীয় উনি পুরস্কার পাননি কেন, এই বিষয়টি আমারও, উনি জাতীয় পর্যায়ে পুরস্কার পাননি, এই কথাটির সঙ্গে সঙ্গে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে যে পুরস্কারগুলো দেওয়া হয়, এই পুরস্কারের একটি পুরস্কার কি ওনার নামে হতে পারে না? এটুও আমি ভেবে দেখতে বলবো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আবারও অভিনন্দন জানাচ্ছি এবং চলে যাচ্ছে আমাদের পরবর্তী পুরস্কারে। চলচ্চিত্র পরিচালনায় এবারে যিনি পুরস্কৃত হচ্ছেন, একই সাথে তরুণ সফল এবং জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অভিনন্দন। 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় রায়হান রাফি। আমি জনাব মতিন রহমানকে অনুরোধ করব উত্তরীয় পড়িয়ে সম্মান জানানোর জন্য আমাদের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে। এই পুরস্কারটি রায়হান রাফি পাচ্ছেন চাষী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, সুভাষ দত্ত, আমজাদ হোসেন, এই সকল মানুষের লেগেসি ধরে। আমি অনুরোধ করব জনাব রেজাউদ্দিন স্টালিনকে ক্রেস্টে তুলে দিতে রায়হান রাফির হাতে। তবে এই ক্রেস্টটি একা একা নিলে খুব একটা ভালো লাগছে না। আমি তার গরবিনী মা মমতাজ বেগম চৌধুরী কানন আপনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি এরকম ট্যালেন্টেড একজন মানুষকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন।
আপনার জন্য একটা জোরে হাততালি, আপনাকে অনেক ভালোবাসা এবং সম্মান আমাদের সকলের পক্ষ থেকে। এবারে যে অর্থ সম্মানটি রয়েছে, আমি জনাব কেকা ফেরদৌসী আপনাকে অনুরোধ করব আমাদের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য। পাচ্ছেন রায়হান রাফি। অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এবারে আমরা অনুভূতি শুনতে চাই চলচ্চিত্র পরিচালনায় ফজলুল হক স্মৃতি পদক 2025 প্রাপ্ত ব্যক্তি পরিচালক রায়হান রাফির কাছে। আসসালামু আলাইকুম সবাইকে। খুব বেশি কিছু বলবো না, আসলে এখানে যারা আছেন তারা সবাই আমার গুরুজন, আমার বয়স অনেক কম। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি এত অল্প সময় এই পুরস্কারটা আসলে এতটুকু যোগ্য কিনা। আমি জানি না আমি কতটুকু ভালো ছবি বানাতে পারি, বাট আমি চেষ্টা করছি ভালো ছবি বানানোর জন্য। যে স্বপ্ন ফজলুল হক সাহেব দেখেছিলেন ওই সময়ে এত অল্প বয়সে, আমি মাঝে মাঝে চিন্তা করি আমি এত অল্প বয়স থেকে সিনেমা বানানো শুরু করেছি, এটা কি বেশি তাড়াহুড়া হয়ে গেল কিনা। কিন্তু আজকে যখন আস্তে আস্তে গল্প শুনছিলাম তখন মনে হচ্ছিল যে না, জীবনে সাহসটা আসলে অল্প বয়স থেকে নিলেই ভালো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে মাত্র শুরু করেছি চলচ্চিত্র নির্মাণ। আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করছি। একটা সময় আমরা শুনতাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সোনালি যুগ ছিল, সোনালি দিন ছিল, কিন্তু আমরা যখন সিনেমা বানাতে এসেছি তখন সেই দিনটা আমরা পাই নাই। বাট আমরা চেষ্টা করছি। এখন সিনেমা হলে ভিড় হওয়া শুরু হয়েছে, এখন সিনেমা ব্লকবাস্টার হওয়া শুরু করেছে। তো আমাদের অনেক সময় অনেক ধরনের সিনেমা বানাতে হয়, কারণ দর্শকদেরকে আমরা নিয়ে আসছি। কারণ এক সময় দর্শক আমাদের সিনেমা হল থেকে হারিয়ে গিয়েছিল। সিনেমা টেলিভিশনে প্রিমিয়ার হতো, অথবা সিনেমা শুধুমাত্র ফেস্টিভ্যালে যেত, বাংলাদেশের মানুষ সিনেমা দেখতো না। এখন আমাদের বাংলাদেশের মানুষ আমাদের সিনেমা দেখে, দেশে বিদেশে আমাদের সিনেমা ব্যবসা করে এবং প্রচুর সিনেমা হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যেন বাংলা সিনেমা এগিয়ে যায়। তাহলেই আসলে এই যে পুরস্কার, এই যে চলচ্চিত্র সাংবাদিকতা, সব কিছু সার্থক হবে। আমার মা আজকে এখানে উপস্থিত আছেন। আমার যে কোম্পানি ফিল্ম প্রোডাকশন হাউস, সেটা আমার মার নামে, কানন ফিল্মস। আমার মা আমার জন্য খুব লাকি। আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে। আমি যখন সিনেমা বানানো শুরু করতে চেয়েছিলাম তো কেউ আমাকে বিশ্বাস করেনি, আমার আম্মু আমাকে বিশ্বাস করেছিল। উনি ওনার চেনটা আমাকে দিয়েছিল ফার্স্ট শর্ট ফিল্ম বানানোর জন্য। তো আমার প্রথম প্রডিউসার আমার মা। আমার মার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রাখতে পারে। আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, তো আমি চাই যে আমার মা আরও ভালো ভালো কিছু সিনেমা দেখে যাক এবং আর কিছুদিন পৃথিবীতে থাকুক আমাদের সাথে। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। আমি বিশ্বাস করি যে এটা আন্টির গর্বের চোখের পানি। আন্টি কিছু বলবেন না আজকে? আমি খুব খুশি হয়েছি, আমার সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। কেমন লাগছে আপনার আজকে ছেলে যে পুরস্কৃত? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। ছেলেকে কোন জায়গায় দেখতে চান, কেমন করে দেখতে চান? এই সবের ভালোবাসা, সবের আদর। অনেক বড় একটা দোয়া যে ছেলে সবার ভালোবাসায় থাকবে, আদরে থাকবে। অনেক ধন্যবাদ আন্টি, আপনার জন্য আমাদের অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি রায়হান রাফিকেও অনেক ধন্যবাদ জানাবো যে তিনি তার মাকে নিয়ে এসেছেন। আমরাও অনেক সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ। এবারে আমি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইমপ্রেস গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, যিনি ফজলুল হকের জ্যেষ্ঠ জামাতা এবং ভীষণ আদরের মানুষ ছিলেন। সবাইকে এক্সকিউজ মি, অনেক অনেক শুভেচ্ছা। আসলে খুব লম্বা বক্তব্য রাখা কোনো উপায় নেই, কেন এত কিছু শুনলাম এতক্ষণ এবং সবাই অনেক কিছু বলেছেন ফজলুল হক সম্বন্ধে। এবং সবচেয়ে বড় কথা হলো সবাই কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু অনেক অভিজ্ঞ এবং নানা বিষয়ে তারা কিন্তু কাজ করছেন। তো আমারটা ব্যক্তিগতই বলবো, আমি ব্যক্তিগতভাবেই কিছু কথা বলবো। সেটা হলো আমি যখন ক্লাস 7-এ পড়ি এবং সাগরের সাথে যখন বন্ধুত্ব আমার, সেই সময় কিন্তু ফজলুল হক সাহেবের সাথে আমার পরিচয়। এবং এত বন্ধুত্বপূর্ণ একজন বাবা হতে পারে এটা ওই সময়
68-69-এর কথা বলছি, চিন্তা করা যায় না যে উনি যেভাবে মিশতেন আমাদের সাথে এবং যেভাবে আমাদের সাথে খেলতেন নানা বিষয়ে, মানে মনে হয় যেন যে আমরা তার একটি বন্ধু, এবং এই যে বন্ধুত্ব দিয়ে ছেলে মেয়েদের কাছে টেনে নেওয়া যায়, সেটা একটা বিশাল গুণ ছিল কিন্তু ওনার মধ্যে। আমাদের সাথে ক্যারাম খেলতেন, আমাদের সাথে লুডো খেলতেন, এবং আমরা দাবাও খেলতাম। তো সব কিছু মিলিয়ে এই যে ছেলের বন্ধুদের সাথে কিংবা ছেলের সাথে মেয়ের সাথে এই যে মেশা, ওই সময় আমাদের বাবারা কিন্তু এমন ছিল না। তো এটাও কিন্তু একটা বিশাল গুণ বলবো ফজলুল হক সাহেবের। পাশাপাশি উনি কিন্তু উইকেন্ডে নিজেই রান্না করা শুরু করে দিতেন, এবং আমাদের কিন্তু নানা ধরনের উপাদেয় রান্নার খাওয়ার সুযোগ হয়েছে ওনার বদৌলতে। মানে একটি বাবা যে এইভাবে রান্না করতে পারে, সেটাও কিন্তু আমার সেই সময়ের অভিজ্ঞতায় ছিল না। তা আমরা মানে আমি যখন ক্লাস 7-এ পড়ি, সেই সময়ে এগুলো কিন্তু আমার জন্য একটা চমক ছিল, মারাত্মক রকম চমক ছিল, যে একটি বাবা এইরকম একটি ভূমিকা নিয়ে ছেলে মেয়েদের সাথে মিশতে পারে। যার জন্য আমার আকর্ষণ কিন্তু অনেক বেশি ছিল সাগরদের বাসায় যাওয়ার ব্যাপারে, এবং সে কারণেই কিন্তু আমি কিন্তু তো যাই হোক, তো এই যে ব্যাপারটি কিন্তু একসময় কিন্তু উনি বলা শুরু করলেন যে আমাদের 7 নম্বর সদস্য আমাকে, কারণ ওরা 6 জন, বাবা মা এবং ভাই বোন মিলে, আর আমি হলাম 7 নম্বর সদস্য হয়ে গেলাম। এত বেশি ঘন ঘন যাতায়াত। তো এবং সবসময় কিন্তু আমাকে মানে ওনার নিজের ছেলেকে যেই ট্রিটমেন্টটা দিতেন, আমাকেও কিন্তু সেই ট্রিটমেন্টটা দিতেন। তো এটাও কিন্তু একটা বিরাট পাওয়া আমার জন্য। তো এই যে ক্লাস 7 থেকে ওনাকে দেখেছি এবং ওনার কাছে যেতে পেরেছি, এবং ওনার নানা কর্মকাণ্ড আপনারা সবাই বলেছেন, আলোচনা করেছেন, সেগুলো আর আমি টানলাম না। তো সেইখান থেকে একটি কথাই বলা যায় যে মানুষটার মধ্যে এত গুণ ছিল, মানে শুধু কিন্তু প্রফেশনাল লাইফে না, তার কিন্তু ব্যক্তিগত জীবনেও কিন্তু উনি কিন্তু একটা অন্য মানুষ ছিলেন। এই যে ওই অন্য মানুষটাকে আজকে স্মরণ করছি কিন্তু ওই একটি কারণেই, কারণ আমাদের কিন্তু সেটাই দরকার, কে কী অবদান রেখে গেল এই সমাজে আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য, সেটাই কিন্তু মুখ্য, এবং সেটাই কিন্তু আমরা স্মৃতিচারণ করি এবং তাকে ধরে রাখি, এবং এই ধরে রাখাটা যেন আমরা ভবিষ্যতে আরও বেশি করি, এবং ফজলুল হককে, তার স্মৃতিকে আমরা যেন জাগ্রত রাখি। আমি আর লম্বা করব না কথা, আমি ধন্যবাদ জানাতে চাই আলিমুজ্জামানকে এবং রায়হান রাফিকে এই পুরস্কার গ্রহণ করার জন্য আজকে, এবং আরও ভালো আশা করি, আরও ভালো কিছু আশা করি আপনাদের কাছ থেকে ভবিষ্যতে। গতকাল ছিল আমার জন্মদিন, 70তম জন্মদিন। আজকে কিন্তু একটু অন্য ধরনের একটি দিন, খারাপ ভালো দুটো মিলিয়েই। কারণ একদিকে হলো যে আজকে একটা হারানোর দিন, ফজলুল হক মারা গেছেন 1990 সালে, এবং প্রথম খবরটা আমার কাছেই আসে, এবং সেই খবরটা কিন্তু আমি সাগরকে বলি। তো সেটার জন্য আমার স্মৃতিতে কিন্তু এটা কিন্তু সবসময় জেগে থাকে, এবং এই মানুষটা এত কাছের থেকে দেখা একটা মানুষ, তাকে কিন্তু ভোলা এত সহজ নয়, এবং সবসময় কিন্তু স্মৃতিতে একটি জিনিসই থাকে, তার ওই প্রাণোচ্ছল হাসি, যে হাসিটা কিন্তু আমি এখনও সবসময় ওনার কথা চিন্তা করলেই আমি দেখতে পাই। যাই হোক, সবাই দোয়া করবেন, এবং সবাই ফজলুল হক সাহেবের প্রতি তার যে ভালোবাসা এবং তার প্রতি যে আমাদের কর্তব্য, সেটা যেন আমরা জাগ্রত রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আজকের কাম্য। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জনাব মুকিত মজুমদার বাবু, এবং নিশ্চয়ই আমরা জনাব ফজলুল হককে প্রার্থনায় রাখবো তিনি যেন যেখানে থাকেন ভালো থাকেন। এবারে আমরা শুনতে চাই সুবক্তা, আমাদের প্রিয় মানুষ, যার কাছ থেকে শুনতেই ভালো লাগে, নির্মাতা, অভিনেতা এবং আমাদের সকলের প্রিয় মানুষ আফজাল হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমেই এই স্মৃতি পুরস্কার যার নামে, তার প্রতি শ্রদ্ধা জানাই।
আর অভিনন্দন জানাই আজকে যারা পুরস্কৃত হলেন, দুর্ধর্ষ রায়হান রফি এবং প্রবীণ আলিমুজ্জামান। কে যেন বললেন প্রবীণ আলিমুজ্জামান, এটা বলাতে আমার বুকটা ধক করে উঠল, কারণ সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তার মানে আমিও প্রবীণের দলে চলে গেছি মনে হলো। আরও মনে হলো আরেকটা শব্দে খুব ধাক্কা খেয়েছি। আমিরুল এই বর্ণনাপত্রে একটা জায়গায় লিখেছে, একসময় তিনি বিস্মৃতির অতলে হারিয়ে যান। তার মানে সবচেয়ে নির্মম কথাটি উল্লেখ করেছেন যে একসময় তিনি না, আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকেই বিস্মৃতির অতলে হারিয়ে যাব। এই যে অনুষ্ঠানের আগে আমরা যে তথ্যচিত্রে যে মানুষগুলোকে দেখলাম জনাব ফজলুল হক সম্পর্কে বিস্তারিত বলতে পারছেন, সেটা এই অনুষ্ঠান যারা দেখছেন তারা কিন্তু দেখতে পাননি। সুতরাং এই মানুষটিকে সম্পূর্ণভাবে অধিকাংশ মানুষই জানতে পারলেন না। আমরা যারা এখানে ছিলাম তারা অনেকটাই জানতে পেরেছি। যারা বললেন, মানে আমাদের আগের প্রজন্ম, আমি ভাবছিলাম বসে যে এদের সম্পর্কে আমরা অনেকটাই বলতে পারি, আমাদের পরের প্রজন্ম খানিকটা বলতে পারে, তার পরের প্রজন্ম কিছুই বলতে পারবে না। চলচ্চিত্রে একটা শব্দ আছে, ফেড ইন ফেড আউট। এখনও যারা ফেড ইন হয়ে আছি তাদের কথা বলা বলি হবে, ফেড আউট যারা হয়ে গেছেন তারা সৌভাগ্যবশত কখনো কখনো আলোচিত হবেন। যখন অভিনেত্রী আফসানা মিমি এখানে এসেছিলেন তখন আমার মনে হচ্ছিল যে একটা চমৎকার কথা তিনি বলবেন। মাত্র কয়েকদিন আগে ফজলুল হক সাহেবকে নিয়ে একটা তথ্যচিত্র নির্মাণের জন্য একটা পাণ্ডুলিপি তৈরি করেছে, সেটা আমাকে দেখানোর জন্য আফসানা মিমি নিয়ে এসেছিল। আমার কাছে মনে হয়েছে যে আমি দীর্ঘদিন এই পরিবারটার সঙ্গে জড়িত, কারণ সাগর আমার কৈশোর উত্তীর্ণ কালের বন্ধু বলে সবার সঙ্গে আমার যোগাযোগ, পরিচয়, ঘনিষ্ঠতা আছে, অনেক কথা আমি বলতে পারি। কিন্তু আমার মনে হয়েছে যে মিমির যে পাণ্ডুলিপিটি তা যতটা গবেষণা করে বের করা হয়েছে এর আগে কখনো কোথাও আমি দেখিনি। সুতরাং আমার মনে হয়েছে যে যখন এটা তৈরি করা হয়েছে, চ্যানেল আই শুরু করুক, যারা বিস্মৃতির অতল তলে হারিয়ে যাচ্ছেন তাদের নিয়ে একটা নবযাত্রা, আগামীর মানুষ জানতে পারুক যে উজ্জ্বলতম অধ্যায় আমাদের পিছনে কী ছিল। ভালো থাকবেন সবাই। আফজাল হোসেনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, এক চমৎকার ভাবনার জায়গা তৈরি করলেন আমাদের জন্য, এবং চ্যানেলে সেটা সবসময় চেষ্টা করেন আসলে মানে আনসাং স্টোরি যেগুলো রয়েছে সেগুলোকেও সামনে নিয়ে আসার জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এবারে আমরা সর্বশেষ কথাটি শুনবো আজকের অনুষ্ঠানকে যিনি সভাপতিত্ব করেছেন, ফজলুল হকের জ্যেষ্ঠ কন্যা রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। কেকা ফেরদৌসির রান্নার হাত এত ভালো হওয়ার একটা মানে রহস্য উদ্ঘাটনও করেছেন আসলে জনাব মুকিত মজুমদার বাবু। বলি না, তাই তো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই যত কষ্ট করে অনুষ্ঠানে এসছেন সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আসলে আমি গতবারও বলেছিলাম, একটু আগে ওই যে রেজা নূর যে কথাটা বলে গেল যে আমার বাবাকে কেন 21শে পদক দেওয়া হয়নি কখনো, বা কোনো রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়নি। আসলে আমাদের সবার কিন্তু একজন প্রিয় গায়ক আছেন, উনি যদিও ভারতীয়, হ্যাঁ, মোহাম্মদ রফির কথা আমরা সবাই জানি। আমরা বলবো যে যত গায়ক গায়িকা এসছেন গত 100 বছরে তার সম্মানটা কিন্তু সবচেয়ে বেশি। উনি কিন্তু কখনো পদ্মশ্রী পুরস্কার পাননি, এটা কি আপনারা সবাই জানেন? এই পদ্মশ্রী পুরস্কারটা ওনাকে কখনো দেওয়া হয়নি। কিন্তু দেখুন এই যে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে দেখুন আমরা যেখানে যাই, ফেসবুকে যাই, ইউটিউবে যাই বা বিভিন্ন অনুষ্ঠানে, সব সময় কিন্তু দেখি মোহাম্মদ রফির গানই সবাই বেশি গান। যার জন্যে পুরস্কারটা কিন্তু জীবনের সব কিছু না। জীবনে যে সম্মান, তাকে সারা পৃথিবীর মানুষ যে সম্মান দিয়েছেন গায়ক হিসাবে, আমার মনে হয় আমাদের এই উপমহাদেশে আর কোনো গায়ক এত সম্মান পাননি। তা আমি আজকে এই কথাটা আমার বাবার লিঙ্ক ধরে এই কথাটা বললাম এই জন্যে যে আমার বাবা যে সময়কার মানুষ ছিলেন, সেই সময় এত সোশ্যাল মিডিয়ার ছড়াছড়ি ছিল না, তার নাম ডাক হয়তো হয়নি। আমার বাবা অনেক প্রজেক্টে কাজ করেছেন, জীবনে সফলতা পেয়েছেন বেশি, অসফলও হয়েছেন কিছু জিনিসে, কিন্তু
কিন্তু তারপরেও আমার বাবা যা চাইতেন আমার মনে সেসব অনেক কিছু ধরে রাখতে পেরেছেন আমার বড় ভাই ফজলুজ্জামান সাগর ভাই যে সিনেমা করছেন, আমার মনে হয় আব্বা যেখানে থাকুন দেখে হয়তো আব্বার ভালো লাগছে যে উনি যা যা করতে পারেননি, খাবার দাবারটা সাগর ভাই এত বছর ধরে টিকিয়ে রেখেছেন। আমি নিজে রান্নার জগতে গিয়েছি, আমার ভাই আরেকজন আর্কিটেক্ট ছোট ভাই সে দেশের জন্য এখন কাজ করছে, গরিবদের জন্য কাজ করছে একটা সংস্থার মাধ্যমে। তা আমার মনে আমরা সবাই, আমার বাবা যেসব স্বপ্ন দেখতেন, মনে আমার বাবার 8 নাতি নাতনি, 6 জন নাতনি আর 2 জন নাতি, ওই 6 জনও কিন্তু 6 রকম কাজ করছে। তা আমার মনে আমাদের এই পরিবারের সবাই মিলে আমার বাবা যেসব স্বপ্ন দেখতেন সেই স্বপ্নগুলো হয়তো সফল করার চেষ্টা করছি। আর রাফি, তোমাকে আমি একটা কথা বলবো, আমরা ছোটোবেলা মানে ঈদের সময় খুব আগ্রহ নিয়ে বসে থাকতাম যে আমজাদ হোসেন আঙ্কেলের একটা নাটক দেখতে। তুমি তোমার মার কাছে শুনেছো কিনা জানি না, সেই নাটকটাতে আমাদের ঈদ রোজা এগুলো নিয়ে দেখানো হতো। কিন্তু তুমি যেহেতু অনেক সুন্দর সুন্দর নাটক বানাও, আমার মনে হয় আমাদের এই যে ধর্মীয় এই যে ঈদ আসে রোজা আসে এগুলোর উপরে কোনো দিন আমরা কোনো সিরিজ নাটক বা নাটক দেখি না। কেন আমি একদিন দেখেছিলাম যে আমি মানে টিভি দেখে বসে বসে, আমার নাতনি তখন 2 বছরের ছিল, একদিন দেখলাম একটা প্লেট এইভাবে ঘুরাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম তুমি কী করছো? বলে ওই যে কালকে সিরিয়ালে দেখলাম না ওরা পূজা করছে, আমি পূজা করছি। কারণ এটা হলো সিরিয়াল দেখেও শিখেছে। আমার এটা খুব দুঃখ লাগে যে আমাদের কোনো নাটকে বলেন সিনেমায় বলেন কখনো আমাদের, আমি মুসলিম বা অন্য কোনো ধর্ম নিয়ে বলছি না, বলছি আমাদের এই যে রোজা আমরা 30 দিন করি এগুলার উপরে বা আমাদের ঈদে যে আমরা আনন্দ করি এগুলোর উপরে কোনো নাটক বা সিনেমা হয় না। তা আমি রাফিকে অনুরোধ করব যে ও অনেক রকম এক্সপেরিমেন্ট করে, এবার যেন রোজার মধ্যে এই ধরনের কিছু এক্সপেরিমেন্ট করে, আমার সবার ভালো লাগবে। আমরা গত বছর ঠিক করেছিলাম যে আমাদের এখানে পয়লা বৈশাখের উৎসব হয়, অনেক কিছু হয়, কিন্তু আমার ঈদের সময় কোনো মেলা টালা কিচ্ছু হয় না। আমরা এবার চ্যানেলের মাধ্যমে ঈদের পরের দিন 3 দিন মেলা করব। তারপরে দেশের যে পরিস্থিতি হলো তাতে করে আমরা ওটা বাদ দিয়েছি। এখন আমরা মনে হয় এই বছর আরেকবার চেষ্টা করব যে ঈদের সময় আমরা 3 দিন ব্যাপী মেলা করব। মেলায় আমাদের ধর্মীয় আলোচনা হবে, আমাদের রোজার কথা হবে, আমাদের সব ধরনের কথা হবে, সেই সাথে অবশ্যই কাপড় চোপড় বিক্রি হবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে মেলাতে, তাই না? আমরা শুরু করেছিলাম কি বলি ইফতারির প্রোগ্রাম, যে ইফতারি সবাই মিলে খাবো রাত্রেবেলা, হ্যাঁ, কিন্তু সেই প্রোগ্রামটা আমরা টিকিয়ে রাখতে পারিনি খরচের জন্যে। যত শিল্পীদের ডাক দিতাম সেই ইফতারি খাওয়ার জন্যে, সেই 100 রকমের আইটেম খাওয়াতাম সবাইকে, সেটা আমরা টিকিয়ে রাখতে পারিনি টাকার জন্যে। আসলে টাকাটা কিন্তু জীবনে দরকার, তাই না রাফি? টাকা না পেলে তুমি ভালো ভালো সিনেমাও বানাতে পারবে না। আর আজকে আপনি যে পুরস্কার পেলেন চলচ্চিত্র সাংবাদিকতায়, সেটা নিয়েও আমার একটু কথা আছে। আমরা ছোটোবেলা আমার মনে হয় খুব সম্ভবত শুক্রবার দিন সিনেমা ওটা কি চিত্রালি না চিত্রালি বের হতো। তা আমরা খুব অধীর আগ্রহ নিয়ে বসে থাকতাম যে আব্বা আম্মা দেখার পর আমরা কতক্ষণে ওটা খুলে খুলে নায়ক নায়িকার ছবি দেখবো বা কিছু পড়বো। তো এখন তো এরকম কোনো ব্যবস্থা নেই। আমার আপনার কাছে অনুরোধ থাকবে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা কিছু বের করেন চলচ্চিত্র নিয়ে, যেটা নিয়ে মানুষের আগ্রহ থাকবে, মানুষ দেখবে। আজকে আমরা আপনাকে চলচ্চিত্র সাংবাদিকতায় পুরস্কার দিতে পেরেছি, নেক্সট ইয়ারে কাউকে দেখা যাবে যে খুঁজেই পাচ্ছি না কাকে দেব, তখন হয়তো দেখা যাবে যে ফেসবুকে একজন চলচ্চিত্র নিয়ে একটা লিখেছিলেন, তার লেখাটা দেখেই তাকে আমাদের পুরস্কার দিতে হচ্ছে, কারণ আমরা চলচ্চিত্র সাংবাদিকতার লোকদের খুঁজে পাচ্ছি না। তাই আমার মনে হয় যে আজকে আমার কথাগুলো আপনাদের কারোই ভালো লাগবে না, সেটা প্রথমে বলেছিলাম। আর আমার আব্বার স্মৃতির কথা যদি বলেন, আমাদের আসলে ফ্যামিলিতে আমার আব্বারা 6 ভাই 1 বোন ছিলেন, আর আমার মারা ঠিক উল্টা ছিলেন, 6 বোন 1 ভাই। তা আমাদের ফ্যামিলিতে মেয়েদের খুব আদর করা হতো। তা আমরা 4 ভাই বোন। আমার বোন মানে আমার আব্বাকে যখন হারিয়েছি, আমার বোন ছোট ছিল, কিন্তু মানে আমার আব্বার অনেক আদর পেয়েছি, আমার আব্বা আমাকে অনেক আদর করতেন। আর সাগর ভাই যে আব্বার স্বপ্নগুলো পূরণ করতে পারছে, এর জন্যে মানে সাগর ভাইকে বলবো যে ধন্যবাদই দেই সবসময় যে আব্বার স্মৃতিগুলোও মনে করে রাখে। কিন্তু আমাদের পারিবারিকভাবে তো স্মৃতি মনে রাখলে হবে না। আমি গত বছর বলেছিলাম যে সাগর ভাই তুমি একটা ব্যবস্থা করো, আব্বার এই অনুষ্ঠান যেন আমাদের যে এখন 30টা চ্যানেল আছে সবগুলো চ্যানেল একসাথে দেখানো হয়, তাহলে অনেক মানুষ তার সম্পর্কে জানতে পারবে। আর জানাটা তো বড় কথা না, কথা হলো এই যে রাফি একদম ইয়াং, কিন্তু ও আজকের এই অনুষ্ঠানটা দেখে মনে করতে পারবে যে এরকম একজন লোক ছিলেন যে 20 বছর বয়সে সিনেমা নিয়ে চিন্তা করেছেন। আমি তাহলে আমার যেই বয়স, আমি অনেক
দিন ধরে কাজ করতে পারবো এই সিনেমা জগৎ এবং ভালো কিছু করব। আর ভাই আপনাকে অনুরোধ থাকলো আপনি চলচ্চিত্রের সাংবাদিকদের তৈরি করুন, একটা সংস্থা করুন যেখানে চলচ্চিত্রের সাংবাদিকরা আসবে, এসে আমাদের চলচ্চিত্র নিয়ে আলোচনা করবে, মানুষ জানতে পারবে। আমার মনে হয় যে আমার আব্বার স্মৃতিটা মানে সবার বাবা মাই কিন্তু সবার কাছে প্রিয়, সবাই তাদের স্মৃতি ধরে রাখতে চায়। আমার মা চলে গিয়েছেন 4.5 বছর হয়ে গেছে। আমরা ভাই বোনরা মিলে বিশেষ করে সাগর ভাই আর ভাবির অসুস্থতার জন্যে আমরা আমার মার জন্যে কিছু করতে চাচ্ছি, একটা স্মৃতি জাদুঘর বা কিছু জিনিসপত্র সব রেডি আছে, কিন্তু সাগর ভাই সুস্থ হয়ে ফিরে আসলে মনে আমরা সেইটাও করতে পারবো। সেই সাথে হয়তো এখন আমরা চিন্তা করছি আমার আম্মা আর আব্বা দুজনকে নিয়ে আমরা স্মৃতির একটা জাদুঘর তৈরি করব। তাহলে কম বয়সী ছেলেমেয়েরা আসবে, ওখানে আলোচনা করবে, দেখবে, তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আমি আমার এটা অনেক কিছু বড় করেই বললাম, অনেক সময় নিয়ে বললাম। রাফির কাছে আমার কিন্তু অনুরোধ থাকবে, আমরা জানি এবার রোজার মধ্যে খুব সুন্দর সুন্দর নাটক দেখতে পারি তোমার কাছে, সিনেমায় না করলেও চলবে, ঠিক আছে? তুমি ইয়াং, তুমি পারবে এসব ধরে রাখতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ কেকা ফেরদৌসী আপনাকে। এবং এত কথার ভিড়ে কথা যে আসলে কখনোই বিফলে যায় না তার একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। রেজাউদ্দিন স্টালিন একটা ঘোষণা দেবেন এখন। আমার কাছে একটা প্রস্তাব এসছে, প্রস্তাবটি এসছে আমার শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগরের কাছে। শিল্পকলা একাডেমিতে আমরা ফজলুল হকের ডকুমেন্টারিটা দেখাতে পারি কিনা। তো আমরা তো ইতিমধ্যেই আমি মনে করি শুধু ঢাকায় দেখিয়ে লাভ নেই, সারা বাংলাদেশে এটা দেখানো দরকার। প্রতিটা শিল্পকলা একাডেমিতে আমি যে প্রজেক্ট নিয়েছি সেই প্রজেক্টের প্রথম দিকেই আমি এই ফজলুল হকের সেই ডকুমেন্টারি সব জায়গায় দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফজলুল হককে জানা আসলে ফজলুল হকের জন্য না, তিনি তো আসলে যা করেছেন এবং ওপারে আছেন স্রষ্টার কাছে নিশ্চয়ই এটা আমাদের জন্য দরকার, যাতে আমরা আমাদের শুরুটা জানি এবং সেই মতো করে আমরা আমাদের জার্নিটা, আমাদের শেষটাও আমরা নির্ধারণ করতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত ছিলেন আমাদের এই আয়োজনে, যারা পুরস্কৃত হয়েছেন আপনাদেরকে আবারও অনেক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত অতিথি আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ চ্যানেল আয়ের পর্দায় আমাদের সঙ্গে ছিলেন। আবারও নিশ্চয়ই দেখা হবে পুরনোকে সাথে নিয়ে নতুনের আহ্বানে। সবসময় চ্যানেল আয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে আসব নতুন কথা, নতুন আয়োজনে।